সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। বললেন, উত্তরণের সময় পার করছে বাংলাদেশ। শুধু ২৪-এর নয়, গত ১৬ বছরে বিএনপি সহ সব রাজনৈতিক দলের আন্দোলনের ইতিহাস তুলে ধরার আহ্বান মির্জা ফখরুলের। ডিজাইন করে প্রশাসনের রদবদলের অভিযোগ জামায়াতের। গণভোট নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা চেয়েছে এনসিপি। আচরণবিধি মানার আহ্বান সিইসি। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে কোনো অস্থিরতা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে ফেরাতে নথিপত্র দ্রুত ভারতে পাঠানোর পরামর্শ বিশ্লেষকদের। দেখছিলেন গ্রাউন্ড 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফেব্রুয়ারির শুরুতে নির্বাচনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দমুখর পরিবেশে নির্বাচন হবে। বাংলাদেশ একটি উত্তরণের সময় পার করছে উল্লেখ করে তিনি বলেন, যে কোনো অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজের গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছর ডিএসসি কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭০ জন, নৌবাহিনীর ৪৫ জন, বিমান বাহিনীর ৩৬ জন, বাংলাদেশ পুলিশের ৩ জন কর্মকর্তা গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। এছাড়াও চীন, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জর্ডান, কেনিয়া, সৌদি আরব, পাকিস্তান সহ ২৪টি দেশ থেকে আগত ৫৮ জন অফিসারও গ্রাজুয়েট ডিগ্রি সম্পন্ন করেছেন। Simple things said, we are not going back to where we are coming from. Then it's useless for all this bloodshed and sacrifices of life and of limbs. Families losing their sons and their daughters, or getting maimed. Unless we build the country of our dream. That was the process of reform. এ সময় বাংলাদেশের পরিস্থিতি ও আগামী সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। So now the time for election, we are looking forward to it. And we announced the date for February, first half of February. Again, we need the support from our armed forces, from our police and law enforcing agencies, all types. Because it is a big undertaking, coming from an uprising, moving to an election. It's a very peaceful kind of celebration, mood of happiness and being together, still expressing their own. প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন উত্তরণের সময় পার করছে। এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সময়, যখন তরুণরা একটি স্বৈরাচারী গোষ্ঠীকে তাড়িয়েছে। অনুষ্ঠানে ৩ বাহিনীর প্রধান সহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। শুধু ২৪-এর নয়, গত ১৬ বছরে বিএনপি সহ সব রাজনৈতিক দলের আন্দোলনের ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের পরেও যেন দেশে গণতন্ত্র চর্চা সঠিকভাবে হয়, সে ব্যাপারে সব রাজনৈতিক দলকে একসাথে কাজ করার আহ্বান জানালেন তিনি। রাজধানীতে একটি বইয়ের মড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনার রায়ের সময় যে মবক্রেসি হয়েছে, কোনো একটি মহল সচেতনভাবে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেয়ার জন্য এই কাজটি করেছে। জানান, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, সবাইকে নিয়ে, সব ধর্ম, সব মত নিয়ে একসাথে একটি গণতান্ত্রিক রাষ্ট্র করতে চায়। কেউ বিএনপিকে ভিন্নভাবে চিত্রিত করতে চাইলে কোনোভাবে তা মেনে নেওয়া হবে না বলে জানান তিনি। বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, একটি দোলাচল চলছে। তবে নির্বাচনই শেষ কথা নয়, বরং নির্বাচনের মধ্য দিয়ে দেশ একটি গণতান্ত্রিক ধারায় ফিরবে বলে প্রত্যাশা তার। ২৪-এর যে ছাত্র গণঅভ্যুত্থান, এই ছাত্র গণঅভ্যুত্থানের যে ফসল, এটাকে যেন আমরা এই দেশের মানুষের কাজে লাগাতে পারি, এই রাষ্ট্রের কাজে লাগাতে পারি, এই রাষ্ট্রটাকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো দেওয়ার ব্যাপারে তাকে আমরা কাজে লাগাতে পারি। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো জাতির কাছে ওয়াদাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
ভোটারদের কেন্দ্রে আনতে দলগুলোর সহযোগিতা কামনা করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে জামাত, এনসিপি সহ 7টি দলের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকের শুরুতে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতির কাছে রাজনৈতিক দলগুলো ওয়াদাবদ্ধ। ভোটারদের কেন্দ্রে আনতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা রাখার আহ্বান জানান সিইসি। জামাত নেতারা অভিযোগ করেন, ডিজাইন করে প্রশাসনের রদবদল করা হচ্ছে। প্রতিটি ভোট কেন্দ্রে 5 জন সেনা সদস্য রাখার সুপারিশ করেন জামাত নেতারা। শুধু বিএনপি ও জামাত নিয়ে না থেকে সব দলের হয়ে কাজ করলে এনসিপি সহযোগিতা করবে বলে জানান দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুর 2টার পর দ্বিতীয় ধাপে বিএনপি সহ 6টি দলের সাথে মতবিনিময় করবে ইসি। আশা করি যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে এবং ব্যাপক সংখ্যায় আসে। আমরা চাই সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে চাই। একটু এইটা আপনারা একটু ভূমিকা রাখবেন, আমরা সেই আশাটা করি। আর আপনাদের দলীয় যারা ক্যান্ডিডেট থাকবেন তারা যাতে আচরণবিধিটা পরিপালন করেন সেটা একটু আপনারা এখানে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন শৃঙ্খলা বাহিনীর চাইতেও বড় ফ্যাক্টর হচ্ছে, বড় ভূমিকা হচ্ছে রাজনৈতিক দল এবং ক্যান্ডিডেটদের এই আচরণবিধি পরিপালনের ক্ষেত্রে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিত, নির্বাচন বিএনপি সহ 6টি দলের সাথে নির্বাচন কমিশনের বৈঠক তো শুরু হয়েছে নাকি? এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? মামুন, আপনি জানেন যে দ্বিতীয় দফায় বিএনপি সহ আরো 6টি দলের সাথে নির্বাচন কমিশনের যে বৈঠক সেটি আর কিছুক্ষণ পর শুরু হবে। এরই মধ্যে বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করেছেন। আপনাকে জানিয়ে রাখি যে এর আগে সকাল 10:30টায় বিএনপি বাইরে অর্থাৎ জামাত এবং এনসিপি সহ 7টি দলের সাথে নির্বাচন কমিশন বৈঠক করে। মূলত বৈঠকে জামাত তাদের যে বেশ কয়েকটি বিষয়ে সুপারিশ করেছে, তার মধ্যে হচ্ছে যে সাম্প্রতিক সময়ে যে ডিসিএসপি পদের রদবদল রয়েছে সেই বিষয়টি নির্বাচন কমিশনকে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। সেই ক্ষেত্রে তারা পরামর্শ দিয়েছেন যে তফসিল ঘোষণার পর একসাথে ডিসিএসপির পদায়নের অর্থাৎ রদবদলের বিষয়ে তারা সুপারিশ করেছেন। একই সাথে গণভোটের বিষয়ে তারা পরিষ্কারভাবে জানতে চেয়েছেন যে গণভোটটি আসলে কোন প্রক্রিয়ায় কিভাবে করা হবে সেই বিষয়ে জামাত জানতে চেয়েছেন। এছাড়াও তারা সুপারিশ করেছেন যে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রতিটি কেন্দ্রে যাতে 5 জন করে সেনা সদস্য মোতায়েন করা হয় সেই বিষয়টি তারা নির্বাচন কমিশনকে সুপারিশ করেছেন। এর বাইরে এনসিপি তারা যেটি বলেছেন যে গণভোটের যে সুনির্দিষ্ট নীতিমালা সেটি নির্বাচন কমিশনকে প্রকাশ করতে হবে, সেই অনুযায়ী তারা নির্বাচন যে প্রচার প্রচারণা সেটি তারা শুরু করতে চায়। একই সাথে এনসিপি তারা বলেছেন যে নির্বাচন কমিশনকে শুধু বিএনপি এবং জামাতকে হয়ে কাজ করলে হবে না, তারা সব দলের হয়ে কাজ করার জন্য পরামর্শ দিয়েছেন। এছাড়াও জামাত এবং এনসিপির বাইরেও যে অন্য দলগুলো রয়েছে তারা তাদের মতামত দিয়েছেন। সেক্ষেত্রে নির্বাচনের যে প্রচারণার ক্ষেত্রে যে নির্বাচন কমিশন যে কিছু শর্ত নতুন করে আরোপ করেছে সেগুলোর ক্ষেত্রে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। এই মূলত এই সকালের যে বৈঠক সেটির সুপারিশ বা সেগুলো নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। নির্বাচন কমিশন কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক যে প্রশ্নে সেগুলো উত্তর দিয়েছেন, বাকিগুলো হয়তো বা পরবর্তীতে জানিয়ে দেবেন। তো মামুন, দ্বিতীয় দফা যে বৈঠক সেটি এখনো শুরু হয়নি, পরবর্তীতে বৈঠকের সিদ্ধান্ত জানতে পারলে সেটি জানিয়ে দেওয়া হবে। মোহিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জানান, বিজয় দিবস ঘিরে কোনো অস্থিরতার শঙ্কা নেই, কোনো কর্মসূচিতে পরিবর্তন নেই। আগে যেভাবে সব কর্মসূচি হয়েছে এবারও সেভাবেই হবে, শুধু গত বছরের মতো এবারও প্যারেড হবে না। এ সময় ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে অস্থিরতার আশঙ্কা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজয় দিবসে সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারে
আপনারাও করবেন, আমরাও করব, সবাই করবে, দেশবাসী করবে। এখানে কোনো নাশক কোনো কিছু নেই, কোন ধরনের রায় দেওয়ার পরে কোন রকমের অস্থিরতা সৃষ্টি হয় নাই, এবং বিজয় দিবসেও কোন রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই, এবং কোন কর্মসূচিও কোন ধরনের পরিবর্তন নেই। সব কর্মসূচি আগেও যেভাবে হয়েছে এখনো একইভাবে হবে, বরঞ্চ আগে থেকে আরো বেশি হবে। শুধু গতবারও আমাদের প্যারেড হয় নাই, এবারও আমাদের প্যারেডটা হচ্ছে না। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের নথিপত্র দ্রুত ভারতে পাঠানো উচিত বলে মনে করেন সাবেক কূটনীতিক মাহফুজুর রহমান। বিষয়টি কূটনীতিকভাবেই সমাধানের তাগিদ তার। এদিকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাহায্য নেওয়ার কথা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। মারণাস্ত্র গুলির নির্দেশ সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করা যাবে কিনা তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। রায়ের পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে শেখ হাসিনা ফেরত চাইলেও এ নিয়ে এখনও কিছু জানায়নি ভারত সরকার। 2013 সালে বাংলাদেশ ভারত সম্পাদিত বন্দি বিনিময় চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে কিনা তা নিয়েও রয়েছে নানা মত। দণ্ডিত শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি বিচারটি যে ন্যায় নিরপেক্ষ হয়েছে তা ভারতীয় কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আহ্বান বিশ্লেষকদের। ভারতকে অনুরোধ জানিয়েছে প্রত্যর্পণের জন্য, অনুরোধ 1.5 বছর আগেই জানিয়েছিল। এখন আবার যেহেতু রায় হয়েছে, রায়ের পরিপ্রেক্ষিতে সেটা নতুন করে জানানো হয়েছে, এবং এইটার সঙ্গে সংশ্লিষ্ট যদি কোনো নথিপত্র প্রয়োজন হয় সেগুলো আদালতের মাধ্যমে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে, এবং প্রত্যর্পণ যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী এইটাই করার কথা আমাদের। আমরা খুব শীঘ্রই এই রায়ের কপি হাতে পেয়ে তার বিরুদ্ধে একটা কনভিকশন ওয়ারেন্টের কপি দিয়ে তাকে আবার রেড নোটিশ জারির জন্য আবেদন করব। পররাষ্ট্র মন্ত্রণালয় মূলত এটা করেন, কিন্তু আবেদনটা প্রসিকিউশন করে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চাইলেও বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করারও তাগিদ দেন তারা। টানাপোড়েন যখন দুদেশের মধ্যে চলে তখন দ্বিপাক্ষিক চুক্তি থাকলেও সেটা অনেকখানি অকার্যকর থাকে। সুতরাং আমাদের এখানে প্রথম উচিত হবে এই দ্বিপাক্ষিক সম্পর্কটা উন্নত করা। আমাদের মনে যত ক্ষোভই থাকুক, আমাদের কূটনৈতিকভাবে এই সম্পর্কটা উন্নত করতে হবে, যাতে আমরা এই প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আসামি যারা অভিযুক্ত হয়েছে তাদেরকে ফেরত আনা সম্ভব হয়। যে বন্দি প্রত্যর্পণ চুক্তি, এখন এই চুক্তি অনুযায়ী ভারত ফেরত দিবেন, বন্ধুত্ব রক্ষা করবেন, এটাই আমাদের দাবি, এটাই আমাদের চাওয়া। কিন্তু যদি না দেয় তাহলে ফেরত দেওয়ার জন্য ভারতের বিরুদ্ধে আসলে মামলা করার কোনো ব্যবস্থা নাই। মৃত্যুদণ্ড পাওয়া অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও একই প্রক্রিয়ায় ফিরিয়ে আনার কথা বলছেন বিশ্লেষকরা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। গত বছরের 5 অগস্ট ওসি সায়েদের নির্দেশে আশুলিয়া থানার সামনে সরাসরি গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করে পুলিশ সদস্যরা। পরে ওসির নির্দেশে পেট্রোল ঢেলে মরদেহ পুড়িয়ে দেয় তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ বুধবার রাজসাক্ষীর জবানবন্দিতে এসব তথ্য জানিয়েছেন। সাক্ষ্য দিয়েছেন এসআই আফজালুল হক। জুলাই অগাস্ট আন্দোলন ঘিরে সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন রাজসাক্ষী এসআই আফজালুল হক। সাক্ষ্যে তিনি বিস্তারিত ঘটনা তুলে ধরেন। বলেন, 5 অগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর ওসি সায়েদের নির্দেশেই বিকেলে আশুলিয়া থানার সামনে এএসআই বিশ্বজিৎ সহ আরও কয়েকজন পুলিশ সদস্য ছাত্র জনতার মিছিল লক্ষ্য করে সরাসরি গুলি করে। এ সময় কয়েকজন গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। তখন ওসি সায়েদুর তার ঊর্ধ্বতন কারোর সাথে ফোনে কথা বলছিলেন বলে দেখেন সাক্ষী আফজাজুল। পরে ওসি সায়েদুরের নির্দেশে মরদেহগুলো প্রথমে একটি ভ্যানে, পরে পিকআপে ওঠায়। এরপর এ বিষয়ে ওসি সায়েদ এসআই মালিক ও এএসআই বিশ্বজিতের সাথে পরামর্শ করে। তখন তা দেখে আফজাল নিজে তার পিস্তল সাথে নিয়ে থানা ত্যাগ করে। 10 দিন পর 15 অগস্ট থানায় এসে তিনি অস্ত্র জমা দেওয়ার সময় জানতে পারেন মরদেহগুলো ওসি সায়েদ ও বিশ্বজিৎ সহ অন্যরা পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়। সাক্ষ্যে আফজাল শহীদদের জন্য কিছু করতে না পারার কথা জানিয়ে শহীদ পরিবার ও ট্রাইব্যুনালের কাছে
ক্ষমা চান। পরে আসামি পক্ষের জেরা শুরুর পর আজকের মতো কার্যক্রম মুলতবি করে ট্রাইব্যুনাল। আগামীকাল আবারও এই মামলার জেরার কার্যক্রম চলবে। প্রসিকিউশন জানিয়েছে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে। এছাড়া ট্রাইব্যুনাল 1 চানখারপুলে 6 জন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার জবানবন্দি দিচ্ছেন। তাদের পক্ষ থেকে জেরা করার জন্য সময়ের আবেদন করলে অনারেবল ট্রাইব্যুনাল দীর্ঘ শুনানির পর কিছু অংশ জেরার অংশ সম্পন্ন হওয়ার পর তাদেরকে সময় মঞ্জুর করেছেন এবং আগামীকাল সকাল 10:30 অনারেবল ট্রাইব্যুনাল বাকি জেরার জন্য সময় নির্ধারণ করেছেন। ময়মনসিংহ রেল স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ভোর 4টার দিকে এই ঘটনা ঘটে। এতে বগিতে থাকা সিটের বেশ কিছু অংশ পুড়ে যায়। কয়েকটি সিটে পাওয়া যায় গান পাউডার জাতীয় মিশ্রণ। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা বগিটিতে আগুন দিলে উপস্থিত জনতা তাদেরকে ধাওয়া দেয়। চারপাশ অন্ধকারাচ্ছন্ন থাকায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে নিরাপত্তা কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন সুপার আবদুল্লাহ আল হারুন জানান, এ ঘটনায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। জোরদার হয়েছে নিরাপত্তা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। বললেন, উত্তরণের সময় পার করছে বাংলাদেশ। শুধু 24-এর নয়, গত 16 বছরে বিএনপি সহ সব রাজনৈতিক দলের আন্দোলনের ইতিহাস তুলে ধরার আহ্বান মির্জা ফখরুলের। ডিজাইন করে প্রশাসনে রদবদলের অভিযোগ জামাতের। গণভোট নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা চেয়েছে এনসিপি। আচরণবিধি মানার আহ্বান সিইসির। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে কোনো অস্থিরতা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে ফেরাতে নথিপত্র দ্রুত ভারতে পাঠানোর পরামর্শ বিশ্লেষকদের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bignews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।